প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ টিভির সমসাময়িক প্রসঙ্গ কেমন চলছে কঠোর লকডাউন। লকডাউন সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন সিলেট সিভিল জন্মেঞ্জয় দত্ত, ডেপুটি সিভিল সার্জন সিলেট, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান এবং মানবজমিন ও 21 টিভির সিলেটের ব্যুরো প্রধান জনাব ওয়াইস খসরু। আপনাদের তিনজনকেই শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। জনাব ওয়াইস খসরু, আপনি শুনতে পাচ্ছেন? জনাব ওয়াইস খসরু, জনাব ওয়াইস খসরু, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব ওয়াইস খসরু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জসিম, আপনাকে শোনা যাচ্ছে? আপনাকে? জি, ধন্যবাদ। তো আমাদের আজকের আলোচনার বিষয় কেমন চলছে কঠোর লকডাউন সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, কঠোর লকডাউন কেমন ভাবে চলছে সিলেটের? জি জসিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে বাংলাভিউ দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। একসঙ্গে আজকে আমার সাথে যে প্যানেল আলোচকরা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি শুরুতেই আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমরা একটি ক্রান্তিকালে অবস্থান করছি। এই মুহূর্তটি কোনোভাবেই আমাদের জন্য সুখকর নয়। আমরা জানি যে মহামারী করোনা ইতিমধ্যে তছনছ করে দিয়েছে গোটা বিশ্ব, এর বাইরে বাংলাদেশও নয়, সিলেট তো নয়। আমরা সিলেটের যে লকডাউন চলছে সেটি আসলে গোটা দেশের সঙ্গে মিলিয়েই সিলেটে লকডাউনটা চলছে। এবং এই লকডাউনের আপেক্ষিক যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের করোনাকে নিয়ন্ত্রণ করা। আমাদের সিলেটে আমরা যদি হিসেব করি, এখানে সিভিল সার্জনের প্রতিনিধি আছেন এবং তিনি ভালো বলতে পারবেন যে লকডাউনের আজকে তৃতীয় দিন হলো, এবং তৃতীয় দিন হওয়ার পরেও আমাদের যে সংক্রমণের হার কোনোভাবেই সেটি কম না, এবং সংক্রমণ 200-র উপরে। আজকেও সংক্রমণ হয়েছে 200-র উপরে, যদিও আমাদের মৃত্যুর সংখ্যাটা কম হয়েছে, এটি একটি স্বস্তির বিষয়। তবে লকডাউনটা খুবই প্রয়োজনীয়। যে করোনা সংক্রমণ রোধ করতে হলে এই মুহূর্তে লকডাউনের বিকল্প নেই। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে লকডাউন ঘোষিত করা হয়েছে সেটি আসলে এই মুহূর্তে সবার দাবি, এবং দাবির প্রেক্ষিতে এই লকডাউনটি হয়েছে। এবং আমি আশা করি যে লকডাউনটা কার্যকর হবে। কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি যে লকডাউন এখানে দুটি বিষয় যদি আমি আপনাকে ব্যঙ্গে বলি, যে প্রথম বিষয়টি হচ্ছে যে লকডাউনটি হচ্ছে আন্তঃজেলা, এক জেলা থেকে আরেক জেলাকে বিচ্ছিন্ন করা, আর একটি হচ্ছে জেলার ভিতরে বা এলাকার ভিতরে মানুষকে বা এলাকা ভিত্তিক বিচ্ছিন্ন করা। এই দুটি বিষয় কিন্তু লকডাউনের, এই গোটা দেশের লকডাউনের যে মর্মার্থ সেটি হচ্ছে দুটি বিষয়কে ঘিরে। আমরা কিন্তু প্রথমটি আপনাকে জানিয়ে রাখি যে যদি আমরা আন্তঃজেলা, জেলা থেকে জেলার যে লকডাউনের বিষয়টি সেটি কার্যকর হচ্ছে কিনা, সেটি আমি বলবো যে আসলে আমরা শতভাগ কিন্তু সেখানে সফল। আমরা দূরপাল্লায় যানবাহন চলছে না, এবং ট্রেনও বন্ধ, পাশাপাশি যে হাইওয়েতে যে গাড়িগুলো আসতো সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, খুব প্রয়োজন ছাড়া গাড়ি আসছে না। কিন্তু অন্য একটি বিষয় আছে, জেলার মধ্যে যে লকডাউন হচ্ছে সেটি আসলে পুরোপুরি কার্যকর হচ্ছে না বলে আমি মনে করি। সেটি আরো প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরো একটু কঠোর হলে হয়তো ভালো হবে। যদিও এই মুহূর্তে প্রায় 1 বছর হয়ে গেছে, আমাদের 15 মাস চলছে আমাদের করোনার। এখন আসলে লকডাউনের বিষয়টি এবং করোনার যে ভয়াবহতা সেটি আসলে আমি মনে করি যে কাউকে বোঝানোর প্রয়োজন নাই। এই মুহূর্তে করোনা হলে কি হয় এবং করোনা কিভাবে তছনছ করে দেয়, একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয়, সেটি আমি আপনি সহ এই দর্শকরা খুব ভালোভাবেই জানে। সুতরাং এই লকডাউন দিয়ে
সরকারের পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করে আসলে এই মুহূর্তে তেমনটি ফল পাওয়া যায় না, যদি না আপনি যদি নিজ থেকে যদি আমরা এই বিরুদ্ধে সজাগ না হই এবং করোনার প্রতিরোধের জন্য আমরা যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ না করি, পারিবারিকভাবে উদ্যোগ গ্রহণ না করি এবং এটি যদি আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তো হচ্ছে, সামাজিকভাবে যদি গ্রহণ না করি এবং করোনার যে আগ্রাসন, সেই আগ্রাসন রুখতে হলে নিজেকে সচেতন না করি, তাহলে কোনোভাবে সম্ভব না। এরপরও আমি বলবো যে সিলেটের প্রশাসনের কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে মানবিক দিক বিবেচনা করে অনেক ক্ষেত্রে ছাড় দিয়েও তারা লকডাউন পালনের সচেষ্ট রয়েছেন, এবং এতে করে আমি আশা করি যে টানা 1 সপ্তাহ লকডাউনের পর আমরা সিলেটের পরিস্থিতি কিছুটা উন্নতি দেখতে পারবো। জসিম। জি, গত সপ্তাহেও লকডাউন ছিল, সীমিত লকডাউন। এবার যেটা বলা হয়েছিল 1 তারিখ থেকে কঠোর লকডাউন বা সর্বাত্মক লকডাউন, আপনি যে বিষয়টি বলছিলেন, তো সিলেটের ভিতরে আন্তজেলা ছাড়া শহরের ভিতরে কেমন দেখছেন লকডাউন না, কার্যকর? আমি তো বললামই আপনাকে, শহরের ভিতর বা সিলেট জেলার যে বিষয়, এখানে আমাদের এডিসি লুৎফুর ভাই আছেন, উনিও বলতে পারবেন ভালো। আমাদের জেলার ভিতরে মানুষের মধ্যে আসলে সচেতনতার সংখ্যাটা খুবই কম। যেমন লকডাউনের কয়েকটি বিধিনিষেধ সরকার থেকে ঘোষিত করা হয়েছে, সেটি তো চলমান। সরকার থেকে এবারে লকডাউনটা সহনীয় পর্যায়ে রাখার জন্য কাঁচা বাজার খুলে দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট খুলে রাখা হয়েছে পার্সেল ব্যবসার জন্য। পাশাপাশি দেখেন আপনি রিক্সা, সাধারণ মানুষের যাতে খুব জরুরি প্রয়োজনীয় কাজের জন্য যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে কারণে কিন্তু হালকা যানবাহন চলাচল করছে। কিন্তু আমাদের এটি প্রশাসনের জন্য আমি বলবো যে মানবিক দিক দেখাচ্ছেন আমাদের, যে যাতে আমরা খুব জরুরি প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে বের হই না। কিন্তু আপনি দেখেন ঘর থেকে লকডাউন দেখার জন্য লোকজন বের হচ্ছে, ঘর থেকে বের হয়ে লকডাউন দেখতেছে, সে সংক্রমিত হয়ে যাচ্ছে, সে বুঝতেছে না। আবার দেখেন যে লোকজন কিন্তু হাট বাজারে যাচ্ছে, দল বেঁধেও কোথাও যাচ্ছে, এই দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। সুতরাং আমাদের প্রশাসন যদি আরো কঠোর হয়, তাহলে হয়তো এখন ভার্চুয়াল জগৎ খুবই সরব, এখানে কিন্তু বিতর্কের ঘটনাটা খুব দ্রুতই ছড়ায়। যেমন গতকালকের একটি ঘটনায় বিতর্ক হচ্ছে সিলেটে। আপনি জানেন যে দক্ষিণ সুরমা কদমতলী এলাকায় আমাদের এক বরকনেকে ওইখানে আটকিয়ে এবং তারা সীমিত পরিসরে বিয়ে করার পর তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। সেটি অবশ্য প্রশাসন তার আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু দেখেন সেটি নিয়ে আবার একটু সমালোচনা হচ্ছে। আমাদের এখানে আগেই উচিত ছিল, যেহেতু সরকার অনেক আগে থেকে 1 জুলাই থেকে লকডাউন ঘোষণা করেছে, সুতরাং আমার যদি বিয়ের আয়োজন থেকে থাকে, সেটিকে আমি 1 সপ্তাহ বা 15 দিন পিছানো সম্ভব, কিন্তু তা না করে আমি চলে গেছি বিয়ে করতে। সেটাই তো হচ্ছে বাস্তবতা, এবং প্রশাসন তার আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে একটি বিতর্ক হচ্ছে। সুতরাং এই যে লকডাউন পালনের জন্য যত প্রশাসনকে সহযোগিতা প্রয়োজন, আমাদের সবাইকে সহযোগিতা প্রয়োজন। আপনি লকডাউন দেখার জন্য ঘর থেকে বের হলে তো চলবে না। সিলেট শহরে এইরকম পরিস্থিতি আছে, এবং বিশেষ করে পাড়া গলির ভিতরে কিন্তু ইতিমধ্যে লকডাউন ততটা পালিত হচ্ছে না। পাড়া গলির ভিতরে মসজিদ থেকে বের হয়ে লোকজন কিন্তু আড্ডা দিচ্ছে, সেটি দেখা যাচ্ছে, এবং ক্লাব কেন্দ্রিক বিভিন্ন ক্লাবেও তারা জড়ো হচ্ছে, যেখানে প্রশাসন আসলে একেবারে পাড়ার ভিতরে গলির ভিতরে তো ঢোকা সম্ভব না। সেই বিষয়গুলো আমাদের এলাকা ভিত্তিক লোকজন, যারা মুরব্বী আছে এবং যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, এলাকায় যারা সুশীল সমাজের মানুষ আছে, তাদেরকেও দেখা দরকার যে লকডাউনটা কার্যকর করার জন্য সবার উদ্যোগ ছাড়া আসলে একটি লকডাউন কার্যকর হবে না। আমাদের মূল গোলটা হচ্ছে যে করোনার সংক্রমণটা ঠেকানো। সুতরাং করোনা সংক্রমণ ঠেকাতে হলে প্রশাসনিক যে লকডাউন, সেটি দিয়ে তো হবে না। আগে আমাকে সচেতন হতে হবে, আমাকে লকডাউনের পক্ষে থাকতে হবে, তারপরে লকডাউন সফল হবে। জসিম। জি, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমরা এখন ডেপুটি সিভিল সার্জন জনাব জন্মেঞ্জয় দত্তের কাছে জানতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব জন্মেঞ্জয় দত্ত, ডেপুটি সিভিল সার্জন জন্মেঞ্জয় দত্ত, আপনি শুনতে পাচ্ছেন? আমরা তবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমানের কাছে জানতে চাইব। মোহাম্মদ লুৎফুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। জি, জনাব লুৎফুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি এখন। সরি, আমিও শুনতে পাচ্ছি। জি,
তাহলে আমরা প্রথমে জন্মেন্দয় দত্ত, আপনার কাছে জানতে চাই সিলেটের সার্বিক করোনা পরিস্থিতি। আমরা জানি অনেক খারাপ। আহ, প্রতিদিনই শনাক্তের হার বা সংক্রমণের হার বাড়ছে। শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। জি জনাব ডেপুটি সিভিল সার্জন, আমি প্রশ্নটি করে নেই, উনি হয়তো একটু লাইন আউট হয়েছেন। আমি প্রশ্নটি এইভাবে করি আপনাকে, যে এই মুহূর্তে আমাদের সংক্রমণের হারটা কেমন, আর কিভাবে আমরা আমরা গত 3 দিনের লকডাউন চলছে, এই লকডাউনের মধ্যে সংক্রমণ কমছে না, কারণ কি মনে করেন আপনি জনাব ডেপুটি সিভিল সার্জন? হ্যাঁ, প্রথম একটু বলে নেই যে লকডাউনের যে 3 দিন যে লকডাউন হলো, এইটার ফলাফল কিন্তু আমি আজকেই পাবো না। এটার ফলাফল পেতে আমাকে 2 থেকে 3 সপ্তাহ ওয়েট করতে হবে। কারণ আমরা এখন যে সংক্রমণের হারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গত 15 দিন বা 1 মাসের গত 15 দিন বা 1 মাসের যে সামাজিক মেলামেশা বা স্বাস্থ্যবিধি না মানার কারণে যে ট্রান্সমিশন হয়েছিল, এটার ফলটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখনকার লকডাউনের ফলটা আমাদের 2 থেকে 3 সপ্তাহ পরে দৃশ্যমান হবে। সার্বিক পরিস্থিতি আপনি যথার্থই বলেছেন যে এখন আসলেই সিলেটের সার্বিক করোনা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহতার দিকে এগুচ্ছে। এখন আপনার অবগত আছেন যে এবারের সেকেন্ড ওয়েভে আমাদের প্রথম হটস্পট ছিল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলটা, সেটা এখন শিফট হয়ে চলে গেছে খুলনা রিজনের দিকে। তো আমরা একটু চিন্তায় আছি যে এর পরের হটস্পটটা সিলেটের দিকে চলে আসে কিনা। তারপরও এখন পর্যন্ত আমাদের সীমান্তবর্তী এলাকায় অন্য অন্য জেলাগুলোর তুলনায় সিলেটের পরিস্থিতি এখনো ভয়াবহতার দিকে যায় নাই। উদ্বেগজনক কোনো সন্দেহ নেই, কিন্তু ভয়াবহতার দিকে যায় নাই। আরেকটা ইস্যু হচ্ছে যে আসলে ইনফেক্টিভিটি রেট যেটা, যে আমার কত পার্সেন্ট প্রতি বছর প্রতিদিন কতজন পজিটিভ আসলেন, সেটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে এক্সিস্টিং হেলথ সিস্টেমটা আছে সেটা এই অতিরিক্ত রোগীর চাপটা নিতে পারছে কিনা। আমাদের কিন্তু গত 3-4 মাস থেকেই পুরো বাংলাদেশের মতো সিলেটেও ওই সংক্রমণের হারটার ঊর্ধ্বগতি ছিল। হ্যাঁ, এক সময় গত ডিসেম্বর জানুয়ারির দিকে সংক্রমণের হার 5% নিচে নেমে গিয়েছিল। গত 3-4 মাস থেকে সেটা ক্রমাগত ঊর্ধ্বমুখী, এবং লাস্ট যদি বলি আমরা, গতকালকে সেটা 24-22% ছিল। তবে এটা ওঠানামা করে, যেমন মাঝখানে গত সপ্তাহে কয়েকদিন আবার সেটা 20%-এর নিচে নেমে গেছিল। এটার একটা কারণ হচ্ছে যে সবাই টেস্ট করাচ্ছেন না। আবার অনেকে হয়তো প্রথমে সর্দি কাশি কারণে শুধু সিম্পল সর্দি কাশি মনে করে প্রপার মেডিকেল অ্যাটেনশনও নিচ্ছেন না, টেস্ট করছেন না, এই জন্য সেটা রিফ্লেক্ট হচ্ছে না ইনফেক্টিভিটি রেটে। কিন্তু যখন অবস্থা খারাপ হচ্ছে তখন তারা হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন বা হাসপাতালের ডক্টরদের অ্যাডভাইস নিচ্ছেন। যে কথাটা বলতে যাচ্ছি যে ইনফেক্টিভিটি রেট 3-4 মাস থেকে বেশির দিকে থাকলেও আমরা খুব একটা উদ্বিগ্ন ছিলাম না, কারণ আমাদের যে সিলেট শহরে বা সিলেট বিভাগের যে করোনা মোকাবেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলা ছিল, সেগুলা কিন্তু মানে যথেষ্ট ছিল। কারণ তখনও বেড অকুপেন্সি রেট যেটাকে বলি আমরা, ওটা অর্ধেকও ছিল না, 40-50% ছিল। আইসিইউ বেডও এত চাপ ছিল না। কিন্তু যেটা হয়েছে গত 3-4 সপ্তাহ থেকে, যে ক্রমাগত ওই ভর্তিকৃত মানে যাদের ভর্তি দরকার এরকম রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। যার কারণে আপনারা জানেন যে পুরো সিলেট বিভাগেই করোনা ডেডিকেটেড হাসপাতাল আছে মাত্র একটা, সেটা হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, যেখানে 16টা আইসিইউ বেড সহ 100 বেডের একটা করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে এটাকে এস্টাবলিশ করা হয়েছে। 2টো আইসোলেশন সেন্টার আছে, একটা খাদিমনগরে আর একটা হচ্ছে দক্ষিণ সুরমা হেলথ কমপ্লেক্সে, সেটাও 30 শয্যার। আর আমাদের ব্যাকআপ প্ল্যান হিসাবে ছিল যদি কোনো কারণে রোগীর সংখ্যা বাড়ে তাহলে আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো 200 শয্যার আরেকটা ইউনিট শুরু করব। তো এতদিন ধরে এটা লাগে নাই, আমাদের সব প্রিপারেশন ছিল। উসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ 200 বেডের সব আনুষঙ্গিক ব্যবস্থা করে রেখেছিলেন। শুধুমাত্র ওখানে যারা কাজ করবেন সেই সিস্টার এবং ডাক্তারদের, যেহেতু ওখানে কোনো রুগী রাখার প্রয়োজন হয় নাই, শুধু ডাক্তার এবং সিস্টারদের অন্যান্য ইউনিটে, যাতে নন কোভিড রোগীদের কোভিডের প্রতি বেশি অ্যাটেনশন দিতে গিয়ে নন কোভিড রোগীদের যাতে চিকিৎসা হ্যাম্পার না হয়, সেজন্য ওনাদেরকে অন্যান্য ইউনিটে কাজ করতে বলা হচ্ছিল। রিসেন্টলি যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে এবং এই শামসুদ্দিন আহমেদ হাসপাতাল প্রায় মানে ওভারফ্লোড, হ্যাঁ, ওখানে গত 10-12 দিন থেকেই 100 রোগী থাকছে, আইসিইউতে সিট ফাঁকা নাই, সেজন্য ওটাকেও অ্যাক্টিভেট করা হয়েছে। ওখানে প্রয়োজনীয় ডাক্তার এবং সিস্টার দেওয়া হয়েছে, এবং আমি আজকের যতটুকু জানি ওখানে প্রায় 80 জনের মতো কোভিড পজিটিভ রোগী ভর্তি আছেন।
ওখানে আইসিইউ শয্যা আছে 8টা, ওখানেও 7 জন রোগী ভর্তি আছেন এই মুহূর্তে। তো যাই হোক, সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমাদের স্বাস্থ্য বিভাগের যেটা প্ল্যান, সেটা হচ্ছে যেহেতু এমন সময় লকডাউনটা শুরু হয়েছে, তখনও আমাদের সর্বোচ্চ সক্ষমতার, আমি বলবো উসমানী মেডিকেল কলেজের 200 শয্যা ধরেও আমাদের সর্বোচ্চ সক্ষমতার চেয়ে আমরা এখনো মানে এটা নিতে পারছি। আশা করছি যে লকডাউনের ফলে যে পজিটিভ এফেক্ট আসবে, সেটাতে আশা করছি আমরা খুব একটা ওভারফ্লো হবে না রোগীর, এবং আমরা আশা করছি যদি লকডাউন সফল হয় তাহলে হয়তো আমাদের পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা খুলনার মতো হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আপাতত এটুকুই, পরে যদি আর কোনো প্রশ্ন থাকে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। জি, জনাব লুৎফর রহমান। জনাব লুৎফর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আমরা দেখছি পুলিশ বাহিনী ভোর থেকে মধ্যরাত পর্যন্ত লকডাউন কার্যকরে কাজ করে যাচ্ছে। তো এবারে লকডাউনে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি, বা কেমন ভাবে মানছে, বা আপনারা জোর করে মানাচ্ছেন, পরিস্থিতি কেমন আপনারা বিবেচনা করছেন? জি, ধন্যবাদ। শুরুতেই বাংলাভিউ টিভির দর্শকদের এবং আমার প্যানেল বক্তা যারা রয়েছেন, ওয়াইস খসরু ভাই এবং ডক্টর ধর্মেন্দ্র দত্ত মহোদয়, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের জেলা পুলিশ সকাল এই তৃতীয় দিনের মতো আজকেও লকডাউন বাস্তবায়নে নিয়োজিত ছিল। আমি প্রথমে বলতে চাই যে আমাদের লকডাউন ঘোষণা করার পর, লকডাউন প্রজ্ঞাপন হওয়ার পর আমাদের আইজিপি মহোদয় সকলকে নিয়ে একটি নির্দেশনা দিয়েছেন ওই 21টি বিধিনিষেধের আলোকে। পুলিশ সুপার মহোদয় আমাদের নিয়ে বসে একটি প্রোগ্রাম করে দিয়েছেন আমরা কিভাবে লকডাউনটা বাস্তবায়ন করব। সেইভাবে আমরা মোট 44টি টিম করি, জেলা পুলিশের 11টি থানায় 44টি টিম করি। এর বাইরে 3টি টিম করি ডিবি সমন্বয়ে, ডিবি পুলিশের সমন্বয়ে। এছাড়াও ট্রাফিক পুলিশ আমাদের কাজ করছে মাঠে। গতবারের লকডাউনের চেয়ে এবারের লকডাউনটি একটু ভিন্নতর আমরা দেখতে পাচ্ছি। জনসাধারণের মধ্যে যে আপনারা বলছেন যে আমরা গত লকডাউনে কিন্তু সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, মনে হচ্ছে যে সীমিত আকারে যে লকডাউনটা চলছিল, কিন্তু গত 3 দিন আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে অনেক কম লোকজনের উপস্থিতি, বাইরে বের হওয়ার প্রবণতা মানুষের মাঝে, সিলেটবাসীর মাঝে হচ্ছে মাস্ক পরার প্রবণতাটা বেড়েছে। তবে সেইভাবে আমরা বলবো না যে আশানুরূপ ভাবে আমরা সেই সচেতনতায় পুষতে পেরেছি। আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে আমি বলবো গত 3 দিনে আমাদের লকডাউন বাস্তবায়ন করতে যে উপজেলা প্রশাসন বিভিন্ন থানা সম্মিলিত প্রয়াসে 400টি মামলা হয়েছে, এবং 400টি মামলার মাঝে মোবাইল কোর্টের মাধ্যমে 400টি মামলা দায়ের করা হয়েছে, এবং প্রায় 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে যারা লকডাউন মানেননি এমন পরিস্থিতিতে। এখন আমাদের যখন লকডাউন বাস্তবায়ন করতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ যে বের হয় বিভিন্ন অজুহাত দেখে। হয়তো আমরা যা মাঠ পর্যায়ে যারা কাজ করি তাদের পক্ষে যাচাই করাও সম্ভব হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র গুরুত্বহীন কাজে তারা বের হয়েছে, এবং লকডাউন কেমন হচ্ছে এটা দেখার জন্য তারা বের হয়েছে। এখনো আমরা কিন্তু মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারিনি যে লকডাউনটা বাস্তবায়ন করতে হবে। কোভিড এর আক্রান্ত হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করবেন আমাদের গত মার্চ এপ্রিল মেতে যখন আমরা প্রথম লকডাউন আসলো, তখন কিন্তু মানুষের মাঝে যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। এখন মানুষের এই করোনা ভীতিটা কম। আমরা যারা কাছাকাছি কাজ করছি করোনা নিয়ে এবং তার ভীতিকর পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, তারা হয়তো সচেতন এবং তারা হয়তো এইটা অনুধাবন করতে পারছেন, কিন্তু জনসাধারণ এই বিষয়টা কিন্তু অনুধাবন করতে পারছেন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় হয়তো একটু আমি পোস্ট দিলাম যে লকডাউনে বাসায় বের হবো না, এই পোস্ট দিয়ে আমি কিন্তু বাইরে বের হচ্ছি লকডাউন দেখার জন্য। এই বিষয়গুলো রয়েছে। তারপর আমাদের
সকলের সময় এবার তো আপনারা জেনেছেন ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে কাজ করতে, বিশেষ করে আমাদের সকলের সাথে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা মহোদয়গণ একসাথে কাজ করছে। তারপর আমি বলবো গতবারের তুলনায় এইবারের লকডাউনটা একটু ভিন্ন। এখন পর্যন্ত আমরা কিন্তু মানুষকে ঘরে রাখতে সক্ষম হয়েছি। আশা করছি আগামী 4 দিন যদি আমরা এই লকডাউনটা কঠোরভাবে বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রে এর ফলাফলটা আমরা সামনের সপ্তাহগুলোতে দেখতে পাবো। আমাদের এছাড়া তো কিছু করার নেই, কারণ টিকার বিষয়টা যদি আপনি দেখেন যে আমাদের টিকার এখন পর্যন্ত মাত্র 3% লোক মানুষকে টিকা দেওয়া সক্ষম হয়েছে। ইতিমধ্যে আরো টিকা 45 লক্ষ টিকা, আমি আজকে খবরে দেখলাম 45 লক্ষ টিকা আমাদের এসেছে। এই টিকা যখন পর্যাপ্ত পরিমাণে জনসাধারণের মধ্যে দেওয়া হবে, করোনা ভীতিটাও কমে আসবে, এর প্রাদুর্ভাবটাও হয়তো কমে আসবে। আমরা সেই আশাবাদ অপেক্ষায় করতে পারি। এছাড়া তো আমাদের কিছু করার নেই। আমরা আশা করবো এবং আপনার দর্শক যারা রয়েছে সিলেট, আচ্ছা আমার এখানে বিদ্যুৎ, জি বলেন আপনি। জি, আমার এখানে বিদ্যুৎ একটু বিভ্রাট দেখা দিয়েছে। আমি এই সকলের কাছে অনুরোধ করব, যারা সিলেটবাসী রয়েছেন নিজে এবং পরিবারের সদস্য অবশ্যই লকডাউন বাস্তবায়নে সহযোগিতা করুন এবং বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা পাশে রয়েছি। জনাব ওয়াইস খসরু, আপনি শুনতে পাচ্ছেন? জি, জি, জি জসিম, শুনছি আপনাকে। জি, এবারের লকডাউন সাধারণ মানুষ, গত বছরের লকডাউন ছিল, তারপর সীমিত, গত রমজানের সীমিত লকডাউন বা লকডাউন, আবার সীমিত লকডাউন, আবার কঠোর লকডাউন। সাধারণ মানুষ কিভাবে, ব্যবসায়ীরা কিভাবে দেখছে লকডাউনের প্রভাব কি হতে পারে? আপনারা গণমাধ্যম কর্মীরা সব বিষয় তুলে ধরছেন, আপনার কি মনে হয়? না, আমাদের সিভিল সার্জন বললেন তো যে লকডাউনের একটা প্রভাব আমরা পাবো, এবং প্রতিবার যখনই লকডাউন হয় সব লকডাউনের একটি প্রভাব আমরা পাই, এবং লকডাউনের মাধ্যমেই কিন্তু করোনার যে ট্রান্সমিশন, যেটি সংক্রমণ, সেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। লকডাউনের বিকল্প নেই। যেহেতু আমাদের এডিসি লুৎফুর ভাই বললেন যে লকডাউন এই মুহূর্তে টিকা যেহেতু আমরা সব মানুষকে দিতে পারিনি, আপনি দেখেন যে এখন কিন্তু ইউরোপ কাপ খেলা চলছে, আপনি দেখবেন মাঠে কিন্তু প্রচুর ফুটবলের দর্শকের উপস্থিতি আছে। সুতরাং তারা কিন্তু 100 ভাগ না হলেও 80 ভাগ 70 ভাগ লোককে টিকা দেওয়া সম্ভব হয়েছে। এর কারণে তারা কিন্তু মাঠের দর্শককে ফেরাতে অনুমতি দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু এখনো টিকাটা গণহারে দিতে পারিনি, এটা আমাদের একটি ব্যর্থতা। কিন্তু আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং টিকা না দেওয়া পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্যবিধি খুব ভালোভাবেই মেনে চলতে হবে। যে টিকায় হয়তো টিকা দেওয়ার পর স্বাস্থ্যবিধি মানতে হয়, কিন্তু টিকা দেওয়ার আগে আরো বেশি সতর্ক হতে হবে যে টিকাটা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধিটা খুব ভালোভাবেই মেনে চলতে হবে। কিন্তু লকডাউনের যে বিষয়টি আপনি দেখেন যে ব্যবসায়ীরা সিলেট নগর বা সিলেটের বিভিন্ন উপজেলায় আমরা যে গত 3 দিনে যে চিত্র দেখেছি, লকডাউন কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে কিন্তু 100 ভাগ পালিত হচ্ছে, এবং ব্যবসায়ীরা কিন্তু দোকানপাট খুলছেন, এবং যারা ব্যবসা করছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই, যেমন খাবারের দোকান বা নিত্য প্রয়োজনীয় দোকান, সেগুলো তারা স্বাস্থ্যবিধি মেনেই তারা কিন্তু চলছেন, এবং এতে কিন্তু কোনো আপত্তি হচ্ছে না। এবং বিষয়টি হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে যাতে হালকা যানবাহন রিক্সা চলাচল করতে পারে সিলেট নগরীর সব বিভিন্ন উপজেলায়, যাতে মানুষের দুর্ভোগ কম হয়। এবং আপনি দেখবেন, আমি গত 3 দিন আমাদের সেনা সদস্য, বিজিবি সদস্য, র্যাব সদস্য এবং পুলিশ সদস্যের আচরণগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, এবং তারা কিন্তু কঠোর লকডাউন হলেও তারা কিন্তু মারমুখী না। তারা কিন্তু সব সময় লোকজনকে বুঝাচ্ছেন মাস্ক ব্যবহারে, যাতে সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করেন সেটি তারা লোকজনকে বুঝাচ্ছেন, এবং লকডাউন হলে যাতে ঘরের মধ্যে থেকে নিজের ফ্যামিলি, নিজেকে বিচ্ছিন্ন করে রাখার যে প্রক্রিয়া সেটি বুঝাচ্ছেন। কিন্তু আমার আসল কথাটি হচ্ছে যে আমরা বুঝতেছি না।
আমরা বুঝতেছি না এই লকডাউন আমরা 60টা দিন বা 15টা দিন আমরা আমাদের জীবন থেকে স্যাক্রিফাইস করতে পারি না, এটাই হচ্ছে বাস্তবতা। যে স্যাক্রিফাইস করে এই মুহূর্তে আমি আপনাকে বলে রাখি, এই মুহূর্তে সিলেট কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জনপদ এবং পাহাড়ি জনপদ, হাওর এলাকার জনপদ, বৃষ্টিবহুল জনপদ সিলেটে সিজনেবল ফিভারটা খুব ঘন ঘন হয় এবং সিজনেবল ফিভারে লোকজন আক্রান্ত বেশি হয় সিলেটে। এবং সিজনেবল ফিভারটা লাইক করোনার মতোই, মানে ডাক্তার সাহেব আছেন তিনি বলতে পারবেন যে সর্দি জ্বর এগুলো আবার সিজনেবল ফিভার রয়েছে। সুতরাং এখন এই মুহূর্তে গড়ে গড়ে কিন্তু লোকজনের সিজনেবল ফিভার আছে। এই সিজনেবল ফিভারটা করোনা কি না এটা আমরা শিওর না, ডাক্তার সাহেব বলতে পারবেন আসলে এটা শিওর না। তবে আমরা কিন্তু পরীক্ষার মাত্রাটা কিন্তু বাড়াতে পারি নাই। সিলেটে আপনি 4টি ল্যাবে প্রতিদিন 6 থেকে 700 নমুনা আমরা পরীক্ষা করতে পারি এবং 6 থেকে 700 নমুনা পরীক্ষা করার পর এখানে প্রবাসী নমুনা আছে, বিভিন্ন বাহিনীর নমুনা আছে, সেগুলি একটা রেশিও চলে যায়। এখানে সাধারণ মানুষের নমুনা, আবার নমুনা সংগ্রহ করার 1 সপ্তাহ 10 দিন পরও রেজাল্ট আসে না, এরকমও আছে, অভিযোগ আছে। সুতরাং এই নমুনার মাত্রাটা আমাদের বাড়াতে হবে। আমরা কিন্তু সিলেট শহর কেন্দ্রিক নমুনা সংগ্রহ করছি, কিন্তু এখনো গ্রামের সেই প্রত্যন্ত লেভেল পর্যন্ত, গ্রামের প্রত্যন্ত এলাকায় যে সর্দি জ্বরে আক্রান্ত বা উপসর্গে আক্রান্ত তার কিন্তু শ্বাসকষ্ট না হওয়া পর্যন্ত সে নমুনাও দেয় না এবং নমুনা গিয়ে ওইখানে নেয়ারও কোনো সুযোগ নাই, সে উপজেলা সদরে আসতে পারবে না, এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। সুতরাং নমুনাও আমরা কিন্তু সেভাবে সংগ্রহ করতে পারছি না এবং নমুনা পরীক্ষা করতে পারছি না। সুতরাং গ্রামের অবস্থা কি আমরা জানি না। আমরা একটা স্বস্তির মধ্যে আছি যে আমাদের সীমান্ত এলাকা দিয়ে আমাদের করোনা ঢুকেনি। আমরা একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে ভারতীয় ভেরিয়েন্টের যে শক্তিশালী করোনার ধরন সেটি সীমান্ত এলাকা দিয়ে ঢোকার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ প্রশাসন, বিশেষ করে বিজিবির পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যে সীমান্ত এলাকায় খুব কড়াকড়ি আরোপের কারণে আমাদের সীমান্ত দিয়ে কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট ঢুকতে পারেনি। আমাদের সিভিল সার্জন সাহেব বলছেন যে এই মুহূর্তে যশোর সহ অন্যান্য সীমান্ত, রাজশাহী ওগুলোতে আসলে সীমান্ত এলাকা দিয়ে ভেরিয়েন্ট ঢুকেই এই ভেরিয়েন্টটা কিন্তু সিলেটে চলে আসছে। আমি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বলেছি এবং এই ভেরিয়েন্টটা এখন গোটা বাংলাদেশ গ্রাস করে ফেলেছে। সুতরাং আমরা কিন্তু আরেকটা বিষয়, সবচেয়ে লকডাউন কার্যকরের জন্য প্রযোজ্য হচ্ছে সিলেট নগর এবং আশপাশ এলাকা। আপনি সিলেট নগর এবং আশপাশ এলাকায় সংক্রমণের মাত্রা খুবই বেশি। সিলেট নগরে আপনি দেখেন যে 35 ভাগ বা 40 ভাগের মতো সংক্রমণ, গ্রামে ততটা সংক্রমণের মাত্রা নাই। আমরা নমুনা পাচ্ছি না, কিন্তু এরপরও মৌলভীবাজার, হবিগঞ্জ বা সুনামগঞ্জে নমুনা আক্রান্তের হার কম। সুতরাং সিলেট নগর অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ। সিলেট নগর রেড লেভেল এরিয়ায় চলে গেছে অনেক আগে থেকেই। সবচেয়ে প্রযোজ্য লকডাউন কার্যকর করার যে এরিয়াটা, রেড লেভেল এরিয়াটা হচ্ছে সিলেট নগর এবং আশপাশ এলাকা। এই এলাকায় লকডাউনটা সবচেয়ে বেশি কার্যকর করতে হবে সিলেট জেলার মধ্যে এবং সিলেটের মধ্যে, সিলেট বিভাগের মধ্যে। কারণ এই লকডাউন কার্যকর যদি এই সিলেট নগর এবং আশপাশ এলাকায় করা যায় তাহলে কিন্তু আমরা সংক্রমণ রোধ করতে পারবো বলে আমি মনে করি। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু সব বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র পণ্যবাহী পরিবহন ছাড়া কিছুই সিলেটে আসছে না। আমরা কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় আছি সেটি বলতে পারি, কিন্তু আমাদের সিলেটে যেসব যে ভেরিয়েন্টটা চলে এসেছে সেই ভেরিয়েন্টটাকে যদি আমরা কার্যকর ভাবে সেটার মোকাবেলা করতে হয় এবং সেটার সাথে লড়াই করতে হয়, তাহলে আমাদের এই সিলেট নগর এবং তার আশপাশ এলাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে লকডাউনটা পালন করলে আমি মনে করি যে অনেকাংশে আমরা সিলেটের সেই করোনার ঊর্ধ্বমুখী যে গ্রাফ সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। জসিম। জি, জনাব জন্মেঞ্জয় দত্ত, বয়স্ক যেমনটি বলছিলেন যে পরীক্ষা আমাদের সিলেটে করোনা সংক্রমণের প্রতিদিন সর্বোচ্চ ক্ষমতা কতটুকু পরীক্ষা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ জনাব জসিম এবং সিনিয়র সাংবাদিক ওয়াইস পাসু সাহেব যথার্থ বলেছেন। ওনার ব্যাখ্যাটা খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমাদের গণমাধ্যম কর্মীদের মধ্যে এই যে অতিমারী পরিস্থিতিতেও পরিস্থিতি বিশ্লেষণ করার যে ক্ষমতা, সেটা যদি আমরা আরো বেশি করে আমাদের সাধারণ জনগণের মাধ্যমে ট্রান্সমিট করতে পারি, এটা আলটিমেটলি এই অতিমারী পিরিয়ডে আমাদের সবার জন্য ভালো হবে। তো কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে যেটা একটা কথা উনি খুব যথার্থ বলেছেন যে আসলে আমাদের প্রত্যেকটা জেলাতেই হটস্পট কিন্তু হচ্ছে ওই শহরাঞ্চলটাই। সিলেটেও সিলেট মেট্রোপলিটন
এরিয়াটাই হচ্ছে সিলেটের মধ্যে সবচেয়ে হটস্পট, মানে রেড জোন বলছি আমরা। হ্যাঁ, আর টেস্টের যে ব্যাপারটা, সিলেট শহরে আমাদের আরটিপিসিআর মেশিন আছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে, সাস্টে আছে, আমাদের টিবি হাসপাতালে একটা আমাদের যে জিন এক্সপার্ট মেশিন ছিল ওটাতে হয়, প্রাইভেট ভাবে সীমান্তিকের মাধ্যমে হচ্ছে। প্রতিদিন এগুলোর ক্যাপাসিটি অ্যারাউন্ড 500 to 600, ডিপেন্ড করে আমার কতটুকু স্যাম্পল আসলো তার উপরে। আর অতি শীঘ্রই আরেকটা আরটিপিসিআর মেশিন সেটা সিলেটে এসে পৌঁছেছে, কিন্তু এটা হয়তো লোকবল এবং অন্যান্য কারণে এটার পরীক্ষা নিরীক্ষা স্টার্ট হতে একটু সময় লাগবে। তবে আরটিপিসিআর এর চেয়ে আমাদের এখন মেইন ফোকাসটা চলে গেছে অ্যান্টিজেন টেস্টে। এই যে যেটা বললেন যে আরটিপিসিআর এর টেস্ট রেজাল্ট পেতে অনেক সময় 7 দিন 8 দিন চলে যায়, এটা এটা ডেলিভারেটলি না, মানে ইচ্ছে করে বা কোনো কাজে গাফিলতির কারণে দেরি হচ্ছে, ব্যাপারটা সেরকম না। কারণ এটা প্রথম থেকেই এই অভিযোগটা ছিল। আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে বিভিন্ন রকম আহ, অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এটা এটা কোনো কাজে গাফিলতি বা কোনো অদক্ষতার কারণে হচ্ছে না, এটা সিস্টেমটাই এরকম। কারণ ওটা নাক থেকে স্যাম্পল নেওয়ার পরে এটা আবার প্রপার ওয়েতে ডকুমেন্টেশন করতে হয়, ওটাকে আবার প্রসেসিং করতে হয়, এবং ওই স্যাম্পলটা মেশিনে তোলার পরেও অন্ততপক্ষে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে রিপোর্ট পেতে। রিপোর্ট পাওয়ার পর সেটা আবার ডকুমেন্টেশন করা, তারপরে দেওয়া। কারণ ডকুমেন্টেশনটাতেই বেশি সময় চলে যায়। কারণ আপনারা দেখেছেন যে এই অতিমারির প্রথম দিকে ঢাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই পজিটিভ নেগেটিভ রিপোর্ট নিয়ে। এটা একটা কারণ। ওইটার জন্য আমরা এখন যেটাতে জোর দিচ্ছি সেটা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। আমাদের বাংলাদেশের এখন প্রত্যেকটা উপজেলাতে অ্যান্টিজেন টেস্ট অ্যাভেলেবল, এবং আপনারা জেনে খুশি হবেন যে সিলেটেরও প্রত্যন্ত উপজেলাগুলোতে আমরা অ্যান্টিজেন টেস্ট অ্যাভেলেবল করেছি, এবং প্রতিদিনই মোটামুটি 5 থেকে 10-12 জন করে হচ্ছে, যদিও সেটা প্রয়োজনের তুলনায় কম, কিন্তু অ্যান্টিজেন টেস্ট কিন্তু হচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আমাদের অনেকদিন থেকে আমাদের সবার মানে ধারণায় ছিল, কিন্তু অতি সম্প্রতি আইসিডিআরবির একটা রিসার্চ সেটা আরেকটু পাকাপোক্ত হয়েছে। সেটা হচ্ছে যে সিলেট শহরের এই যে শামসুদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতাল বা যে কোনো হাসপাতালেই ভর্তিকৃত রোগীদের যদি আমরা ডাটা নেই, ওখানে দেখবেন যে 80 থেকে 90%, এটা আমি রাফলি বলছি, মানে অ্যাকুরেট ফিগারটা হয়তো আরেকটু কম বেশি হতে পারে, 80 থেকে 90% রোগী হচ্ছে শহর নিবাস, শহরবাসী বা মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, এমনকি হায়ার ক্লাস, এই ক্যাটাগরির লোকজন। সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে কিন্তু মানে হাসপাতালে ভর্তি হওয়ার রেটটা খুব কম। উপজেলা পর্যায়ে যদি পরিস্থিতি খারাপ হতো, আমি আপনাদের এখানে এটা আমি অন এয়ারই বলতে পারছি যে প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাটা আমাদের কাছে আছে। ওখানে কিন্তু এই ধরনের সিমটম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কম, বা ওইরকম 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 মৃত্যুরও কোনো মানে আমাদের কাছে নাই, তথ্য আমাদের কাছে নাই। যারাই করোনাতে খারাপ হচ্ছেন, করোনা আক্রান্ত হয়ে, তারাই বেশিরভাগই আসছেন সিলেটে। উপজেলা পর্যায়ের হেলথ স্বাস্থ্য কমপ্লেক্স গুলা বা স্বাস্থ্য কেন্দ্রগুলাতে এই ধরনের সিমটম নিয়ে খারাপ হচ্ছেন এটা খুব বেশি না। আমরা যেটা অনেক সময় হয়তো মনে করি যে সিলেট শহরেই এই অবস্থা, উপজেলায় বা প্রত্যন্ত এলাকায় না জানি কি। তো আমি তথ্যের ভিত্তিতে বলতে পারি যে উপজেলা পর্যায়ের অবস্থা। জি, আপনার সাথে কিছু একটু বলছিলেন? যোগ করছি। এর কারণ কি? শহরের মানুষের মধ্যে সংক্রমণের বেশি, বা এর কারণ কি হতে পারে? আচ্ছা, যে আইসিডিডিআরবি যে রিসার্চের কথা বলছিলাম, ওখানে ওনারা ওই ঢাকা এবং চট্টগ্রামের বস্তিবাসীদের এবং মানে মোটামুটি মিডল ক্লাস বা আপার এদের একটা কেস কন্ট্রোল স্টাডি ওনারা করেছেন। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যদিও সংক্রমণের হার দু গ্রুপই সমান, মানে এমন না যে করোনা বস্তিবাসীকে আক্রমণ করছে না, করছে ঠিকই, দু গ্রুপের মধ্যে প্রায় সমান, 70%-এর উপরে বা কাছাকাছি অলরেডি মানে ওনারা আক্রান্ত হয়েছেন। কিন্তু বস্তিবাসী, আমি টার্মটা খারাপ করতে বলছি না, এটা আমাদের ছোট করার জন্য বলছি না, যারা একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশনে আছেন, আমরা যাদেরকে বস্তিবাসী হিসাবে চিহ্নিত করি, তাদের মধ্যে কিন্তু খারাপ হওয়ার প্রবণতাটা কম। তাদের হাসপাতাল অ্যাটেনশন করে একটা লাগছে না, সাধারণ জ্বর সর্দি কাশির মতো তারা কয়েকদিন ভুগছেন, তারপর আবার ভালো হয়ে যাচ্ছেন। কিন্তু বিপরীত দিকে ওই শহরাঞ্চল, মানে যারা একটু হায়ার মানে ইকোনমিক স্ট্যাটাসে যারা একটু উপরে, তাদেরই কিন্তু বেশি ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। তো এটার একটা কারণ, যদিও এটা এখনো সাইন্টিফিক্যালি প্রুভ না, এটার জন্য আরো ব্যাপক আকারে রিসার্চ করতে, পৃথিবীর বিভিন্ন দেশে এটা চলছে রিসার্চটা, কিন্তু বাংলাদেশ, আমেরিকা বা ইউরোপে কিন্তু আমাদের মতো লো সোশিও ইকোনমিক কন্ডিশনের রোগীর মানুষের সংখ্যা কম। ওখানে ওই স্টাডিটা খুব একটা এফেক্টিভ হবে না, বাংলাদেশ বা ইন্ডিয়াতে যেটা হবে আর কি, যত কার্যকর হবে। তো আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস
তারপরে ওই যে রোদের যদিও ভিটামিন ডির এফেক্ট নিয়ে আমরা ধারণা করছি যে ভিটামিন ডি যেটা সূর্যালোকে পাওয়া যায় এটা একটা ভালো রোল করে। তারপরে বিসিজি ভ্যাকসিনেশন, যক্ষা রোগের টিকা, এগুলো নানান ধরনের ফ্যাক্টর আমরা চিন্তা করছি যে এটার কারণে হয়তো এই নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের দের মধ্যে খারাপ হওয়ার এটা কম, কিন্তু এটা এখনো প্রুভ না। কারণ এটা যদি আমি বেশি সার্কুলেট করি তাহলে এমনিতেই আমাদের যারা নিম্নবিত্ত মানুষ আছেন তারাই বেশি মানছেন না, কিন্তু তারা বলছেন যে করোনা আমাদের জন্য না, আমরা কেন মানবো, আমাদের কেন এই লকডাউনের নামে কেন আমাদের রুটি রুজির উপর আঘাত হচ্ছে, এ ধরনের বেশ কিছু বক্তব্য বিভিন্ন জায়গায় এসেছে। তো এটা আমি এখানে বললাম, কিন্তু এটা কিন্তু আবারও বলছে সাইন্টিফিক্যালি প্রুভ না। হ্যাঁ, এটাকে যদি আমরা যদি বেশি প্রুফ ছাড়া যদি বেশি আমরা এটা সার্কুলেট করি তাহলে দেখা যাবে ওনাদের মধ্যে এই যে নিয়ম না মানা, স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাটা আরো বেড়ে যাবে। তো যাই হোক, আর একটা প্রশ্ন করেছিলেন যে প্রশ্ন না, আমাদের এই সম্মানিত এডিসি মহোদয় একটা বলেছিলেন যে টিকার ব্যাপারটা। টিকা আসলে যদি আমি এখন মাঝখানে একটা টিকার ক্রাইসিস হয়েছিল, কিন্তু এটা আপনারা জেনে আশ্চর্য হবেন যে এক সময় যখন আমাদের কাছে পর্যাপ্ত টিকা ছিল তখন কিন্তু মাইকিং করেও টিকা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা মাইকিং করেছি, কিন্তু তারপরও সিলেটের কয়েকটা উপজেলায় এরকম হয়েছে যে পরে টিকাগুলো ফেরত নিতে হয়েছে আমাদের অন্য জায়গায়। তো এখন টিকার ক্রাইসিস হওয়ার পরে মানুষের মধ্যে এই টিকার প্রতি আগ্রহ বেড়েছে, টিকা নেওয়ার জন্য কনভিন্স হয় এখন সবাই। আর ভালো খবর হচ্ছে, আপনারা দেখেছেন আজকেও টিকার চালান এসেছে, আগামী কয়েকদিনের মধ্যে আরো চালান আসবে। আশা করি টিকার সাপ্লাইয়ের কোনো সমস্যা হবে না, কিন্তু এই ডিমান্ডটা থাকবে কিনা, মানে এখন যে একটা আগ্রহ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে সেটা বোঝা থাকবে কিনা, একটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তো আর ভ্যাকসিনেশন ছাড়া আসলে উপায় নাই, যথার্থ বলেছেন লুৎফর রহমান সাহেব। তো আমার মনে হয় যে গণমাধ্যম কর্মী যারা আপনারা আছেন তারা টিকার অনেক কিছু ওই যে নেগেটিভ অনেক কথা অনেক সময় বলা হয়, সেটা বাদ দিয়ে আমরা পজিটিভ দিকগুলো প্রকাশ করব এবং বলবো টিকা নিলে আবার করোনা হতে পারে, কোভিডে আক্রান্ত হতে পারে, কিন্তু লাভ যেটা হচ্ছে তাকে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এটাও স্টাডিতে দেখা গেছে যে টিকা নেওয়াদের মধ্যে পরবর্তীতে যদি সে পজিটিভ হয়ও তার হাসপাতালে ভর্তি হওয়ার হার একদম নগণ্য, 0.5%-এরও কম। আসল হচ্ছে এইটাই যে আমার হতে পারে আমার জ্বর সর্দি কাশি করোনা আক্রান্ত আমি হতে পারি, কিন্তু আমার হাসপাতালে ভর্তি হওয়া লাগছে কিনা, এটাই হচ্ছে কোর ইস্যু আমাদের ইনফ্লুয়েন্স। এই যে এই সময়টা, এই যে আরেকটা কথা বলেছিলেন সম্মানিত সিনিয়র সাংবাদিক সাহেব, যে এই সময় যে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে, ভুলে গেলে চলবে না, এই সময়টা হচ্ছে কিন্তু ইনফ্লুয়েঞ্জার মৌসুম। এই যে বর্ষা পিরিয়ড শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জার মৌসুম, কিন্তু অতিমারি পরিস্থিতিতে জ্বর সর্দি কাশি মানেই সেটা কোভিড, আমরা সাইন্টিফিক্যালি ধরে নিই সেটা কোভিড আনটিল আদারওয়াইজ প্রুভ আদারওয়াইজ। এই জন্য সবারই আসলে জ্বর সর্দি কাশি হলে টেস্ট করা উচিত, টেস্ট করে এটা কনফার্ম হওয়া উচিত। আর যদি টেস্ট করা না যায় বা কেউ টেস্ট করতে না চান সেক্ষেত্রেও নিজেই কোয়ারেন্টাইনে থাকা উচিত, 2 সপ্তাহ 1 সপ্তাহ নিজেই কোয়ারেন্টাইনে থাকা উচিত, যে আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কারোর সাথে মিশবো না। তো মনে হয় আর যদি কোনো প্রশ্ন থাকে আমি আনসার দিতে পারি, নাইলে আপাতত এটুকুই ছিল আমার। জসিম, আপনার মাধ্যমে আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। আমি আজকে দেখেছি যে ঢাকায় আসলে সরকারি পর্যায়ে সাধারণ লোকজনের মধ্যে টিকা দেওয়া শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশন চলছে আমি জেনেছি, এবং আজকে একটা নিউজেও দেখলাম। সিলেটে আসলে টিকা কেমন আছে, বা আপনারা কবে নাগাদ টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা? টিকা কার্যক্রম চলমান আছে। হ্যাঁ, চলমান আছে। এটা তো আপনার ডাক্তার এবং নার্স এবং অন্যান্যদের মধ্যে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রয়োগের যে প্রক্রিয়াটা সেটা কবে শুরু হবে? হ্যাঁ, ওইটাও খুব তাড়াতাড়ি শুরু হবে। এক্সাক্ট ডেটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। শুধু ডাক্তার নার্স না, আমরা ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা প্রায়োরিটি গ্রুপ আছে, এই সুরক্ষা অ্যাপের মাধ্যমে এদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আর ওই মেডিকেলের শিক্ষার্থীদের এই এমনকি ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে, যারা আবাসিক স্টুডেন্ট, ওদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিদেশি পাসপোর্টধারী যারা আছেন ওদের জন্য কার্যক্রম চলমান আছে। নতুন করে যেটা হচ্ছে কালকে থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যারা প্রবাসী যারা ভাই বোনরা আছেন আমাদের, যাদেরকে আবার বাইরে কাজে ফিরে যাওয়ার জন্য ভ্যাকসিনেশনের সার্টিফিকেট লাগবে, ওনাদের কার্যক্রম কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গতকালকে থেকে শুরু হয়েছে। ওনাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নাম এনরোলমেন্ট করার পরে আমরা তাদেরকে টিকা দিয়ে দিব। আর আরেকটা জিনিস যেটা বলছেন, সাধারণ মানুষের জন্য কিন্তু চলমান আছে ওই ক্যাটাগরিতে যারা আগেই রেজিস্ট্রেশন করে রেখেছিলেন কিন্তু কোনো টিকাই পান নাই, ওদেরও কিন্তু আমরা দিচ্ছি। শুধু যে মেডিকেল শিক্ষার্থী বা প্রায়োরিটি গ্রুপ তা না, সাধারণ জনগণের মধ্যে যারা পূর্বেই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করে রেখেছিলেন কিন্তু কোনো ডোজই পান নাই, ওদেরকে দেওয়া হচ্ছে। যারা একটা ডোজ পেয়েছিলেন অক্সফোর্ডের AstraZeneca,
ওদেরটা বন্ধ আছে, কারণ আমাদের চেষ্টা হচ্ছে যে যারা প্রথম ডোজ যে কোম্পানিটা পেয়েছেন ওদেরকে সেটাই দিব। এবং আপনারা এটাও খুশির খবর যে অ্যাস্ট্রাজেনেকার কোভ্যাক্স এর মাধ্যমে অক্সফোর্ডের টিকাটাও আশা করছি আমরা এই মাসের মধ্যে এসে পৌঁছাবে, তখন যাদের সেকেন্ড ডোজটা বাকি আছে ওদেরকে আমরা পর্যায়ক্রমে টিকা দিতে পারবো। আর সুরক্ষা অ্যাপে এখন সবারটা ওপেন করা হচ্ছে না এই কারণে যে আমাদের আগে ওই মেইন টার্গেট হচ্ছে যে আমরা আগে মজুদটা ঠিক করব, মানে টিকাটা সব আমাদের হাতে এসে পৌঁছাবে, তারপর ওপেন করে দিব। ডেটটা এখনো ফিক্স হয় নাই। ধন্যবাদ। জি, আবার আসবো আপনার কাছে। জনাব লুৎফুর রহমান, শুনতে পাচ্ছেন? জনাব জি, লুৎফুর আচ্ছা। রহমান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি, সিলেটের টিকার উপজেলা বিষয়টা পর্যায়ে লকডাউন। জি, বলেন। বলেন বলেন আপনি। জি, সিলেটের বিভিন্ন উপজেলা পর্যায়ে লকডাউন পুলিশের ভূমিকা বা গ্রামের বাজারগুলোতে দেখা যায় সন্ধ্যার পরে কঠোর লকডাউনেও কিন্তু কি ছিল না, উৎসুক জনতার ভিড় থাকে। কেমন চলছে পুলিশের কার্যক্রম? আমি আজকে কয়েকটা সন্ধ্যার পর এরকম কিছু খবর পেয়েছি, যেমন সড়কের বাজার, তারপর শাহগলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এই মানুষজন একটা আড্ডা বসাচ্ছে, এরকম কিছু খবর পেয়েছি। আমরা সেখানে অভিযান পরিচালনা করছি। কয়েকটা জায়গায় আমরা একটু আক্রমণাত্মক ভূমিকাও পালন করেছি, যেন এই ধরনের পরবর্তীতে না করে। উপজেলা পর্যায়ে জনসাধারণের মধ্যে এই ধারণাই নেই, যে করোনার বিষয় নিয়ে একটু আতঙ্কিত হওয়ার, সারা দেশবাসী খুবই আতঙ্কিত। আমরা শুধুমাত্র শহর অঞ্চলের মাঝেই দেখতে পারি যে মানুষ একটু সচেতন রয়েছে, কিন্তু গ্রামের যে মানুষটি রয়েছে তার কাছে কিন্তু এই করোনা, লকডাউন এইসব বিষয় কিন্তু তার কাছে খুবই নগণ্য একটা বিষয়। তারা এগুলো কোনো কিছুরই ধার ধারেন না, যে কোনো সময় বের হয়ে যাচ্ছেন রাস্তায়। আমরা তো বেশিরভাগ ডিউটি গুলো করি উপজেলার মূল রাস্তায় আমাদের কার্যক্রম পরিচালনা করি, কিন্তু গ্রামের যে অলিগলি রয়েছে, ছোট ছোট চায়ের দোকান রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ জমায়েত হচ্ছে। তারপরে আমরা আজ সন্ধ্যার পর কয়েকটি জায়গায়, বিশেষ করে বলবো যে সড়কের বাজার, এতিমগঞ্জ বাজারে কিছু গলিতে, তারপর বাগা ইউনিয়ন, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু আমাদের পক্ষে তো আসলে সমগ্র গ্রাম অঞ্চলটা কাভার দেওয়া সম্ভব না, আমরা সম্ভবপর হয়ে ওঠে না। আমাদের একটি উপজেলাতে, একটি থানাতে সর্বোচ্চ দেখা যাচ্ছে 100 জনের মতো পুলিশ সদস্য রয়েছে। তারাই কিন্তু সারাদিন ডিউটি করে, তারপর কিন্তু রাতেও ডিউটি, 24 ঘন্টায় আমাদের ডিউটি চলতেছে। তারপরে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করতেছি। আমাদের নিজেদেরও একটা ঝুঁকির বিষয় রয়েছে। দেখা যাচ্ছে পুলিশ সদস্যদের মাঝে আমাদের গতবার যখন করোনার প্রাদুর্ভাবটা খুব চরম আকার ধারণ করে, তখন আমাদের প্রায় 110 জনের মতো পুলিশ সদস্য আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পর আমরা বিভিন্নভাবে চিকিৎসা প্রদান করি, বিভাগীয় পুলিশ হাসপাতালের মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করে তাদের মোটামুটি সুস্থ হতে পেরেছে। এই সময়েও আমাদের করোনার সময়েও আমাদের অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বোধহয় আমাদের 10 জন পুলিশ সদস্য আক্রান্ত রয়েছে। যেহেতু আমাদের টিকার বিষয়টা ছিল, সবাই টিকা গ্রহণ করেছে, অলমোস্ট সবাই, অনেকে সেকেন্ড ডোজ পায়নি, কিন্তু তার ফলে আমার মনে হয় যে আমাদের মাঝে প্রাদুর্ভাবটা কমে এসেছে। আমরা কিছু এই লকডাউনের আগ মুহূর্তেও আমরা কয়েকটি উপজেলায় মাইকিং করিয়েছি, আমাদের পুলিশ সদস্যরা মাইকিং করেছে, কিন্তু তারপরও বলতে গেলে সাধারণ গ্রামের মানুষের কাছে আমরা মনে হয় ঠিক মতো পৌঁছাতে পারিনি। তারপর আমরা চেষ্টা করতে যাচ্ছি, সকলেই চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে সাংবাদিক ভাইদের আমরা বলবো, তারা তো যেখানেই যতটুক নিউজ পাচ্ছে, গ্রামের এই আড্ডাবাজির নিউজ অনলাইনে কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে, সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। আশা করি পরবর্তী সময়ে এই লকডাউনটা যতদিন থাকে আমরা এইভাবে দায়িত্ব পালন করে যাব। জি জি, ধন্যবাদ জনাব ফয়েজ খসরু। আমরা যতই কঠোর লকডাউন বলি, নিম্নবিত্ত মানুষের কষ্ট হচ্ছে। তো গত লকডাউনে, বিশেষ করে গত বছরের লকডাউনে সরকারি বেসরকারি অনেক সাহায্য
দেওয়া হয়েছিল, এবার তেমন কার্যক্রম চোখে পড়ছে না, বা আপনার কি মনে হয় তাদের জন্য এগিয়ে আসা উচিত? এটা মানে এতটাই প্রাসঙ্গিক প্রশ্ন যে আপনাকে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে এই কালে অনেক বেশি কি বলবো এটাকে, যে আমরা মানবতা হারিয়ে ফেলছি, অথচ আমরা বুঝতে রাজি না যে আমাদের মাথার উপর দিয়ে একটি বড় আকারের মহামারী যাচ্ছে। প্রতি বছর প্রতি শতাব্দীতে একটি মহামারী আসে এবং এইরকমই একটি মহামারীর কবলে পড়েছি আমরা। এই বিষয়টা অনুধাবন করলে আমরা কিন্তু এবারের লকডাউনে কিন্তু আমরা পুরোপুরি হতাশ এই কারণে যে নিম্নবিত্ত এবং অনেক মানুষই দিন আনে দিন খায়, তাদের জন্য তারা কিন্তু ঘরে বসে থাকতে পারবে না, এটা সত্য। এবং সিলেট প্রবাসী এলাকা হলে সিলেট, আমরা জানি যে সিলেট প্রবাসী এলাকা, কিন্তু সিলেটে কিন্তু অনেক জনসংখ্যা, অনেক গ্রামীণ এলাকায় গ্রামীণ অনেক মানুষ দরিদ্র। সুতরাং আমাদের একটা আস্থা এবং বিশ্বাস আছে আমাদের প্রবাসীদের প্রতি, এবং তারাও দেখান বিভিন্ন সময় যে আমরা যখন বিপদে পড়ি, আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান বেশি। এরপর যতবারই সিলেট বিভাগ এবং সিলেট অঞ্চলে বড় বড় বন্যা হয়েছে এবং যত ধরনের বিপর্যয় হয়েছে, আমাদের প্রবাসীরা কিন্তু ছুটে আসতেন। এবারে মহামারী যেহেতু গোটা জুড়ে, সুতরাং প্রবাসীরা নিজেরাও আক্রান্ত, প্রবাসীরা নিজেরাও মহামারী করেছেন। এরপরেও প্রবাসীরা কিন্তু সিলেট বিমুখ না, এবং সিলেটের মানুষের প্রতি তাদের দরদ আন্তরিকতার অভাব নেই। এখন একটি বিষয় হচ্ছে যে প্রবাসীরা সিলেটের মানুষের জন্য কিছু করতে চান এবং সবসময় তারা করেই যাচ্ছেন, তারা করতে চান বা গতবার করতে চান। এখানে আমি ইন্ডিকেট করতে চাই। একটা হচ্ছে যে এখানে সিভিল সার্জন সাহেব আসেন এবং আমাদের লুৎফু ভাই আছেন, বলতে পারবেন তারা। সিলেটে যে বিশাল জনগোষ্ঠী আছে প্রবাসী, আমাদের করোনার যে চিকিৎসা শুরু হয়েছে সিলেটে এখন, বা শহীদ শামসুদ্দিন হসপিটালকে যখন স্বাস্থ্য বিভাগের তরফ থেকে শহীদ শামসুদ্দিন হসপিটালকে কোভিড হসপিটাল ঘোষণা করলেন, এটা কিন্তু আমরা কিন্তু প্রথমে একটু থমকে গিয়েছিলাম যে যেখানে করোনার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন, বিশেষ করে অক্সিজেনের প্রয়োজন, আইসিইউ সাপোর্ট প্রয়োজন, সেখানে একটি একবারে অর্ধ শতাব্দী প্রাচীনকালের একটি হসপিটালে আমাদের করোনা চিকিৎসা শুরু করা। যাক, আমরা সরকার থেকে তাৎক্ষণিক কিছু করতে হয় না, পারে না তো, কারণ সরকারের বিষয়টা হচ্ছে সরকার তার চেইন অফ কমান্ডের মধ্যে তার কাজগুলা করবে। আমাদের খুবই সৌভাগ্যবান যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, উনি কিন্তু তাৎক্ষণিক কিন্তু এগিয়ে এসেছেন এবং ওনার ব্যবস্থাপনায় কিন্তু এখানে আইসিইউ স্থাপন করা হয়েছে খুব দ্রুততম সময়ে। আমাদের উসমানী মেডিকেল কলেজের এই মুহূর্তে দায়িত্বে আছেন, বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের হিমাংশু দা, উপপরিচালক সুদা সহ যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু তাৎক্ষণিক কাউ মানে সরকারের কাছ থেকে অনুমতি আসার আগেই তারা কিন্তু এই হসপিটালে তারা আইসিইউ সাপোর্ট দিয়ে দিলেন। এর পাশাপাশি দেখেন যে আমাদের প্রবাসীরা, ডক্টর যিনি যার নামে হসপিটাল, শহীদ শামসুদ্দিন আহমদ দের ছেলে ডাক্তার জিয়া, যিনি আমেরিকা প্রবাসী ডাক্তার, উনি কিন্তু চলে আসলেন কিডনি ফাউন্ডেশন আওতায়। আমাদের এখানে কিন্তু শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু অক্সিজেনের ব্যবস্থা করা হলো, এবং আরো দুটি হসপিটালে আমাদের প্রবাসীরা অর্থায়ন করলো এবং যত কিছু প্রয়োজন। এবং আমার পার্সোনালি আমাদের যারা সিলেটের নীতি আছেন তাদের সঙ্গে প্রবাসীদের বলছে যে আমরা সিলেটের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য যদি প্রয়োজন হয় 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল আমরা করতে রাজি, আপনারা যদি জায়গা দিতে পারেন। এইরকম আমরা কিন্তু হতাশ না, চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশ না, কিন্তু যে ব্যবস্থা আমরা আছি, আমাদের হতাশার জায়গাটা হচ্ছে যে আমরা কিন্তু এই লকডাউনে কিন্তু মানবতা দেখছি না। স্পেশালি আপনি দেখেন যে এই মুহূর্তে প্রবাসীদের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নাই যে মানুষের খাদ্য দেওয়ার কোনো ইনিশিয়েটিভ নাই, এবং পাশাপাশি সরকার থেকেও নাই, কারো কাছ থেকে নাই। সুতরাং এই যে সিলেটে এইবারের, আপনার প্রশ্নটি খুবই যথার্থ যে সিলেটে এবারে যে লকডাউনে আমাদের নিম্ন আয়ের মানুষের মুখে খাওয়ার তুলে দেওয়ার না থাকার চিত্রটা আমাদের জন্য ব্যতিক্রম। সিলেটের মানুষ সবসময় উদার, সিলেটের মানুষ খুবই আন্তরিক, সিলেটের মানুষ একে অপরের সাথে পারস্পরিকভাবে মিলেমিশে চলে। সুতরাং এই অবস্থায় এবার করোনা কালে আমরা কিন্তু এই লকডাউনে দেখছি না। এখানে আরেকটা বিষয় আছে,
আমি সেটাকে, আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে যে বাংলাদেশের লকডাউন নিয়ে একটা পার্সোনাল মত, হয়তো অন্যদের ভিন্ন মত থাকতে পারে। বাংলাদেশের লকডাউন একটি খেলা আছে, সুতরাং লকডাউন ঘোষণা করা হয়, পালন করা হয় না। এক্ষেত্রে হয়তো যথাযথভাবে পালিত না হওয়ায় হয়তো লকডাউন হবে না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, এইরকম একটা মনোভাবে হয়তো আমাদের যারা প্রবাসী আছে অথবা যারা বিত্তশালী আছে তারা আমাদের এই দফা লকডাউনে তারা কার্যকর ভূমিকা নিচ্ছেন না এবং তারা ত্রাণ নিয়ে, সহায়তা নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন না। তবে আমি আশাবাদী যে আমাদের নীতি নির্ধারক মহল, আমি কয়েকজনের নাম ধরে বলতে পারি যে আমাদের সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন, আমাদের সাংগঠনিক সম্পাদক ডক্টর নাজেল, আমাদের ডক্টর বিএম এর সেক্রেটারি এহতেশামুল হক চৌধুরী সহ আমাদের সিলেটের যে নীতি নির্ধারক আছেন, তারা যদি সামগ্রিক করতে কাউকে কিছু আহ্বান করেন কিন্তু আমরা কিন্তু পিছিয়ে যাব না। এবং আমাদের কেন্দ্রীয়ভাবে, যেটি আমি শুরুতেই বলছিলাম, গত বছর আমি বলছিলাম যে কেন্দ্রীয়ভাবে একটি সমন্বয় কমিটি করার জন্য সিলেট কেন্দ্রিক প্রবাসী সহ যারা আছেন তাদেরকে নিয়ে, সিলেটের সুশীল সমাজ নিয়ে, সাংবাদিক নিয়ে, প্রশাসনিক কর্তাদের ইনভলভ একটি কমিটি গঠন করে, একটি তহবিল গঠন করলে সেখান থেকে আমরা কিন্তু সবই করতে পারতাম, আমাদের সরকারের দিকে চেয়ে থাকতে হতো না। বিশেষ করে করোনা মোকাবেলার জন্য রাষ্ট্রের দিকে চেয়ে থাকার সিলেটবাসী না, সিলেটবাসী কিন্তু তার নিজ উদ্যোগে প্রবাসীরা যদি একটি টাকা দেওয়ার জায়গা পায়, সেই জায়গায় কিন্তু প্রবাসীরা টাকা দিবে। প্রবাসীরা যথাযথ বডি পাচ্ছে না, এই কারণে দিচ্ছে না। আমাদের জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটিও এবার নেওয়া হয়নি। সুতরাং এই উদ্যোগের কারণে এবং এটা বোঝাপড়ার কারণে সবাই সম্মিলিতভাবে উদ্যোগী না হয়, আসলে আমরা কিন্তু এই দফা পিছিয়ে পড়েছি বলে আমার ধারণা। জসিম। জি, জনাব জামিনদার দত্ত, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যে 7 দিনের লকডাউন কঠোরভাবে বা সফল হলে আমাদের সংক্রমণের হার কত পার্সেন্টের নিচে নেমে আসতে পারে? এবং আমরা জানি একজন করোনা আক্রান্ত ব্যক্তি প্রায় 14 দিন করোনা সংক্রমণ করতে পারে। 7 দিনের লকডাউন কি যথাযথ, না আগামীতে বাড়তে পারে লকডাউন, আপনার ধারণা? হ্যাঁ, আসলে লকডাউন কতদিন হবে সেটা ডিপেন্ড করবে সংক্রমণের উপর। তার চেয়ে বড় হচ্ছে যে আমাদের এক্সিস্টিং স্বাস্থ্য ব্যবস্থার উপরে আমরা কতটুকু চাপ নিতে পারবো সেটার উপর। আপনারা হয়তো যদি দেখে থাকেন যে কোনো প্যান্ডেমিকের যে কার্ভটা আছে, ইনফেক্টিভিটির কার্ভটা, আমরা যদি কিছুই না করি, জাস্ট বসে থাকি, তাহলে কিন্তু এটা এক সময় অটোমেটিক্যালি তার পিকে পৌঁছাবে এবং পিকে পৌঁছানোর পরে সে অটোমেটিক্যালি নিচে নামবে। যদি আমরা কিছুই না করি তাহলে এটা হবে, একটা পিকে পৌঁছে আবার নিচে নেমে আসবে। লকডাউনের উদ্দেশ্য হচ্ছে এই যে পিকে যে আপসার্জ হয়, মানে একদম জাস্ট হঠাৎ করে যে বেড়ে যাওয়ার যে প্রবণতা, ওইটাকে একটু স্লো করা এবং কার্ভটাকে আমরা বলি ব্যান্ড করা। ব্যান্ড মানে এটাকে প্লেটুর মতো করে দেওয়া, এটা যাতে একদম আপসার্জ না হয়, একটু প্লেটুর মতো হয়। এটা হচ্ছে লকডাউনের উদ্দেশ্য। প্লেটুর মতো হলে কি হবে, যাতে একসাথে অনেক রোগী আক্রান্ত হবে না, আক্রান্তদের মধ্যে যারা খারাপ হবে এদের সংখ্যাটা কম হবে এবং আমাদের এক্সিস্টিং যে হেলথ ফেসিলিটি আছে সেটা এটাকে কমবেট করতে পারবে যথাযথভাবে। কিন্তু এই পিকটা কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু আমরা জানি না। বাংলাদেশের যেহেতু কমিউনিটি, যেটা বয়েস সাহেব বলেছিলেন একটু আগে, এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু এখন আর সীমান্তবর্তী এলাকায় নাই, এটা কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। বাংলাদেশের এখন যতগুলা করোনা আক্রান্ত রোগী আছেন সবাই মোটামুটি ডেল্টা ভেরিয়েন্ট দিয়ে আক্রান্ত। এবং এই ডেল্টা ভেরিয়েন্টের একটা স্পেশালিটি হচ্ছে এটাতে তাড়াতাড়ি শারীরিক অবস্থা খারাপ হওয়ার প্রবণতাটা বেশি, যার কারণে ওদের হাসপাতাল বা মেডিকেল অ্যাটেনশন বেশি প্রয়োজন হয়। তো অবস্থার উপরে ডিপেন্ড করবে। আমরা জানি না যে আমাদের এই কমিউনিটি ট্রান্সমিশন কতটুকু, যেহেতু আমরা টেস্ট সবাই করতে পারছি না। যদি দেখা যায় এক সপ্তাহের মধ্যে এই ইনফেক্টিভিটি রেটটা কমে আসতেছে, হাসপাতালের অ্যাডমিশনের হারটা কমে আসছে, তাহলে হয়তো আর এক্সটেনশন আমরা এত কড়াকড়ি ভাবে এক্সটেনশন না করতে পারি। কিন্তু যদি দেখা যায় এক সপ্তাহ পরেও হাসপাতালগুলোর উপরে চাপ কমছে না, অক্সিজেন ডিমান্ডের পরিমাণ বাড়ছে দিনকে দিন, তাহলে হয়তো সেটা আরো এক্সটেন্ড করা লাগতে পারে। এটা ডিপেন্ড করবে এক সপ্তাহের এই জাতীয় যে পরামর্শ কমিটি আছেন ওনারা কিন্তু 2 সপ্তাহের জন্য, যেটা আপনি বলেছেন যে 2 সপ্তাহ থাকতে হয়, জাতীয় পরামর্শ কমিটি কিন্তু 2 সপ্তাহের জন্য লকডাউন অ্যাডভাইস করেছিলেন। কিন্তু জীবনের সাথে সাথে জীবিকাও রক্ষা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর বা আমাদের জাতীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এই নীতি থাকার কারণে
আমরা 7 দিনের লকডাউনের সফলতার উপরে বা ব্যর্থতার উপরে ডিপেন্ড করবে এটা কতটুকু এক্সটেন্ড হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। জনাব লুৎফর রহমান, শুনতে পাচ্ছেন? জি জি জি, উপজেলা পর্যায়ে বা আমাদের সিলেটের জনসাধারণের উদ্দেশ্যে আপনার লকডাউন কার্যকরে কোনো মেসেজ থাকলে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনি বলতে পারেন। ধন্যবাদ। আমাদের মেসেজ তো সবসময় এখন একটাই, সেটা হচ্ছে আমাদের সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে সরকারি যে বিধিনিষেধ দিয়েছে, 21 দফা বিধিনিষেধ দিয়েছে, এই বিধিনিষেধ জনসাধারণ মেনে চলবে আমরা আশা করতেছি। সেই সাথে সাথে আমরাও চেষ্টা করব জনসাধারণ বের হলে যেন মাস্ক ব্যবহার করে। এখন যদিও আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আগে মানুষের মাস্ক না পরার যে প্রবণতাটা ছিল সেটা অনেকাংশে কমে এসেছে। আর আমি সিলেটে বিশেষ করে প্রবাসী অধ্যুষিত অনেক মানুষ বিদেশে যাচ্ছে, বিশেষ সেক্ষেত্রে তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যেন বের হয় সেই আবেদন করব আমি। আর আর সকল সিলেটবাসীকে বিশেষ করে 11টি থানায় আমাদের যারা রয়েছেন এই লকডাউন বাস্তবায়নে যারা সহযোগিতা করছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। সিলেটবাসীর কাছে আমরা কৃতজ্ঞ, তারা অনেকটাই অনুধাবন করতে পেরেছেন যে সিলেটের যে পরিস্থিতি, বর্তমান কোভিড পরিস্থিতিতে কি করণীয়, কি করা উচিত, কি করা উচিত নয়। আমি আশা করি সামনেও সিলেটের মানুষ নিজেদের নিরাপদ রাখার জন্য মাস্ক পরে বের হবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, পরিবারকে সুরক্ষা দিবেন, এই বিষয়গুলো তারা খেয়াল রাখবেন। জি ধন্যবাদ। জি, আপনারা তিনজনই কর্মব্যস্ত মানুষ, আমাদের সাথে সময় দেওয়ার জন্য তিনজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন। আল্লাহ হাফিজ।